হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি দ্য ফরেস্ট মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি দ্য কনজিউরিং 3 মুভিকে এক্সপ্লেন করেছি। যদি এখনও পর্যন্ত ভিডিওটা আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওটাকে দেখে নেবেন। সঙ্গে যদি চ্যানেলটাতে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমি প্রতি রবিবার ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছেই নোটিফিকেশন পৌঁছায়। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমরা একটা জঙ্গলকে দেখতে পাই, যার মধ্যে একটা মেয়ে কারোর থেকে নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াচ্ছিল। ঠিক তখনই একটা মেয়েকে আমরা ভয় পেয়ে ঘুম থেকে উঠতে দেখি, যার নাম হলো সারা। আর এখানে আমরা বুঝতে পারি যে আসলে এটা সারার একটা নাইটমেয়ার ছিল। এখন ঘুম থেকে ওঠার পর সারা তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে জাপানের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এরপর জাপানে পৌঁছানোর পর সারা এয়ারপোর্টে দাঁড়িয়ে তার বোন জেসকে কল করে, কিন্তু বারবার কল করার পরেও কোনোভাবেই তার কল কানেক্ট হয় না। এনিওয়ে, সিনটি চেঞ্জ হয় আর আমাদেরকে পাস্টের কিছু সিন দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি যে সারা ও জেস যমজ বোন ছিল। ছোটবেলায় তাদের বাবা মা মারা যায়, ফলে তাদের গ্র্যান্ডমা তাদেরকে লালন পালন করে বড় করে। এখন প্রেজেন্টে আজ থেকে ঠিক 2 দিন আগে জাপান থেকে সারার কাছে কল আসে, যেখানকার স্কুলে জেস পড়াশোনা করত। এখানে জাপানের পুলিশ তাকে জানায় যে তার বোন জেসকে 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে স্কুল বাচ্চাদেরকে মাউন্ট ফুজিয়ামার ট্রিপে নিয়ে গিয়েছিল, যেখানে পাহাড়টির পাশেই একটা জঙ্গল ছিল, যেটার জাপানে সুসাইড ফরেস্ট নামে বদনাম আছে। কারণ এই জঙ্গলের মধ্যে যে কেউ এন্টার করেছে আজও পর্যন্ত তার মধ্যে কেউ বেঁচে ফিরে আসতে পারেনি। তাই পুলিশেরা ধারণা করছে যে সেই জঙ্গলের মধ্যেই চলে গিয়েছে। এখন সবকিছু শোনার পর সারা তার বয়ফ্রেন্ড রবকে বিষয়টিকে জানায় এবং একা জাপানে যাওয়ার কথা বলে, যেখানে রব তাকে ওয়ার্ন করে সেইং যে সব সময় প্রবলেমের মধ্যে পড়ে যায় এবং সমস্ত বিপদগুলোকে সারার নিজের ঘাড়ে নিতে হয়। কিন্তু সারা রবের কথাতে কোনো গুরুত্ব দেয় না, আর এই জন্যই সারা প্রেজেন্টে জাপানে এসছে। এখন রাতে শোবার সময় সারার কানে কিছু শব্দ আসে, তাই সে রুমের বাইরে গিয়ে চেক করলে সারা লক্ষ্য করে যে বাড়ির বেসমেন্ট থেকে সেই শব্দগুলো আসছে। ফলে সে বেসমেন্টের মধ্যে যায়, যেখানে সে একটা টেন্টকে দেখতে পায়। তাই টেন্টটাকে ওপেন করার পর সে টেন্টের মধ্যে একটা বাচ্চা মেয়েকে বসে থাকতে দেখে। ঠিক তখনই মেয়েটির মুখ একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, ফলে সারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। এখন এই পয়েন্টে আমরা আগেইন সারাকে ঘুম থেকে উঠতে দেখি, যেটা দেখার পর আমরা বুঝতে পারি যে এটাও সারার একটা নাইটমেয়ার ছিল। এরপর সিনটি চেঞ্জ হয় আর আমরা সারাকে জেসের স্কুলের মধ্যে দেখি, যেখানে সে তার বোনের টিচার্স ও বন্ধুদের সঙ্গে কথা বলে, যাতে সে জানতে পারে যে জেস কী কারণে জঙ্গলের মধ্যে গিয়েছে। কিন্তু এখানে জেসের একটা বান্ধবী সারাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ সারা পুরোপুরি জেসের মতোই দেখতে ছিল। এখানে মেয়েটি সারাকে বলে যে জঙ্গল থেকে আজও পর্যন্ত কেউ বেঁচে ফিরে আসেনি, শুধুমাত্র ইউরি নামে আত্মারাই সেখানে বসবাস করে। এছাড়া তার মনে হচ্ছে যে জেস এতদিনে মারা গিয়েছে। এখন কথাটি শোনার পর সারা খুব আনকমফোর্টেবল ফিল করে এবং সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা সারাকে সেই জঙ্গলটার বিষয়ে রিসার্চ করতে দেখি, যেখানে সে এই জঙ্গলে ঘটা অনেক মানুষের মৃত্যু ও সুসাইডের ব্যাপারে জানতে পারে। এনিওয়েজ, পরের দিন সকালে সে সেই জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে জঙ্গলের কাছাকাছি পৌঁছানোর পর সারা জঙ্গলের বাইরে একটা ভিজিটার সেন্টারকে দেখতে পায়। ফলে সে তার ভিতরে গিয়ে সেখানকার রিসেপশনিস্টের কাছে তার বোনের ছবি দেখিয়ে তার বিষয়ে জিজ্ঞাসা করে, যেখানে রিসেপশনিস্ট তাকে সেন্টারের মর্গ রুমে নিয়ে যায়, কারণ আজই তাদের কাছে একটা মেয়ের মৃতদেহ এসেছিল। এখন সারা ভয় পেতে পেতে লাশটাকে চেক করে, কিন্তু এটা জেস ছিল না। এরপর সারা নিজেই ইনভেস্টিগেশন করার ডিসিশন নেয় এবং জঙ্গলের ভিতরে যাওয়ার জন্য তৈরি হয়। কিন্তু সেখানে থাকা একটা মেয়ে সারাকে জঙ্গলে না যাওয়ার জন্য ওয়ার্ন করে, কারণ জঙ্গলটি মানুষের মধ্যে থাকা দুঃখ কষ্টকে ধরে ফেলে এবং তাকে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিশন দেখায়। ফলে মানুষ প্রচণ্ড মেন্টালি টর্চার হয়ে যায় আর শেষমেশ সুসাইড করে নেয়। তাই সারা মেয়েটির কথাগুলো শুনে একটু ডিস্টার্ব হয়ে যায়। এনিওয়েজ, নেক্সট সিনে আমরা সারাকে পুনরায় হোটেলের মধ্যে দেখি, যেখানে তার সঙ্গে এডান নামে একটা জার্নালিস্টের দেখা হয়। এখন কথায় কথায় এডান সারার কাছে তার বোনের ব্যাপারে জিজ্ঞাসা করে, তাই সারা তাকে জঙ্গলের ব্যাপারটা বলে, যেটা শুনে এডান রিভিল করে যে সে তার বন্ধু মিচির সঙ্গে অনেকবার জঙ্গলে গিয়েছে, তাই যদি সারা চায় তাহলে সে তার সঙ্গে যেতে রাজি আছে।
আসলে এডান সারার কাহিনীকে নিয়ে একটা আর্টিকেল লিখতে চাইছিল, তাই সে তার বোনের বিষয়ে তাকে অনেকগুলো প্রশ্ন করে, যেখানে উত্তরে সারা বলে যে ছোটবেলায় যখন সে ও জেস 6 বছরের ছিল তখন একটা কার অ্যাক্সিডেন্টে তাদের বাবা ও মায়ের মৃত্যু হয়ে যায়। তখন জেস তার মা ও বাবার লাশটাকে নিজের চোখে দেখেছিল, যেখানে সারা তার চোখ বন্ধ করে নিয়েছিল। ফলে সে আজও পর্যন্ত বিষয়টিকে নিয়ে খুব গিল্টি ফিল করে, কারণ তার মনে হয় যে জেস একাই সেই ট্রমাটাকে সহ্য করেছে। এখন এই মুহূর্তে আমরা পাস্টের কিছু সিন দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি আসলে সারার বাবা তার মাকে গুলি করে মেরে দিয়ে নিজেও সুইসাইড করে নিয়েছিল, আর এই ঘটনাটাই জেস নিজের চোখে দেখেছিল। এনিওয়েজ, পরের দিন সকালে আমরা সারা, মিচি ও এডানকে দেখি যারা জঙ্গলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এখানে মিচি সারাকে অবজার্ভ করে এবং তাকে বলে যে তার মনে হয় সারা ভিতর থেকে প্রচণ্ড কষ্টের মধ্যে আছে, তাই তার জঙ্গলে যাওয়াটা ঠিক হবে না, কারণ জঙ্গলটির মধ্যে তার সমস্ত দুঃখ কষ্ট অ্যাম্পলিফাই হয়ে যাবে, যেটার উপর জঙ্গল ফিট করে। এখন কথাগুলো শোনার পর সারা মিচিকে বিশ্বাস দেয় যে সে নিজেকে কন্ট্রোল করে নিতে পারবে। এরপর আমরা তিনজনকে জঙ্গলের মধ্যে দেখি, যেখানে কিছু দূর হাঁটার পর তারা অনেকগুলো লাশকে দেখতে পায়, যেগুলো সেই সব মানুষের ছিল যারা সেখানে সুসাইড করে নিয়েছে। এখন মিচি এই সব দেখার পর সারাকে বলে যে হয়তো জেসও আর বেঁচে নেই। সঙ্গে সে সারাকে ওয়ার্ন করে যে যদি সে এখানে কোনো অদ্ভুত জিনিস লক্ষ্য করে তাহলে সেটাতে বেশি গুরুত্ব না দিতে, কারণ সেটা তার হ্যালুসিনেশন ছাড়া আর কিছুই না। এনিওয়েজ, এরপর তারা এগিয়ে যায়, যেখানে আরও কিছু দূর যাওয়ার পর সারা একটা হলুদ ট্রেনকে লক্ষ্য করে, যেটা সে তার স্বপ্নের মধ্যে দেখেছিল। তাই সে সঙ্গে সঙ্গে দৌড়ে সেই ট্রেনটার কাছে গিয়ে ভালো করে ট্রেনটাকে দেখার পর খুব খুশি হয়ে যায় এবং বাকিদের জানায় যে এটা জেসের ট্রেন, যেখানে টেন্টের মধ্যে জেসের জিনিসপত্র এবং বাইরে তার জামা কাপড় টাঙানো ছিল, হুইচ মিন্স জেস এখনো বেঁচে আছে। এতক্ষণে দিনের আলো শেষ হয়ে আসছিল, তাই মিচি ও এডান সারাকে সাজেস্ট করে যে তাদের জেসের জন্য একটা নোট রেখে চলে যাওয়া উচিত, কারণ রাতের অন্ধকারে জঙ্গলে থাকাটা তাদের জন্য সেফ হবে না। কিন্তু সারা তার বোনের থেকে দূরে যেতে চাইছিল না, ফলে সে ও এডান এখানেই থেকে যাওয়ার ডিসিশন করে। এখন রাতে এডান সারাকে জিজ্ঞাসা করে সে কিভাবে এত শিওর হচ্ছে যে জেস এখনো বেঁচে আছে, যেটাতে সারা তাকে বলে তার মধ্যে একটা আওয়াজ আছে যেটা জেস না থাকায় শান্ত হয়ে যায়, তাই এই আওয়াজটার কারণেই তার বিশ্বাস আছে যে জেস এখনো বেঁচে আছে। এরপর আমাদেরকে মাঝরাতের সিন দেখানো হয়, যেখানে সারা টেন্টের বাইরে থেকে কিছু শব্দ শুনতে পায়, তাই সে বাইরে গিয়ে চেক করতে গেলে একটা জাপানিজ মেয়েকে তার সামনে দেখে, যাকে দেখে মনে হচ্ছিল যেন সে খুব ভয়ের মধ্যে আছে, যেখানে মেয়েটা তার নাম হোসিকো জানায়। এখন হোসিকো সারাকে বলে তাকে জেস এডানের থেকে সাবধানে থাকতে বলেছে, কারণ এডান বিশ্বাসের যোগ্য ছিল না। ঠিক তখনই এডান সেখানে সারাকে খুঁজতে খুঁজতে চলে আসে, আর সাডেনলি হোসিকো উধাও হয়ে যায়। এতক্ষণে সারার এডানের প্রতি সন্দেহ হওয়া শুরু হয়ে গিয়েছিল, তাই সে এডানকে হোসিকোর ব্যাপারে কিছুই জানায় না। পরের দিন সকালে এডান সারাকে সাজেস্ট করে যে তাদের জঙ্গলের বাইরে গিয়ে সাহায্য নিয়ে আসা উচিত, যাতে জেসকে খোঁজার জন্য সার্চ পার্টি তৈরি করা যায়। তাই এডান সারাকে নিয়ে জঙ্গলের বাইরে যেতে লাগে, যেখানে তারা দুজন একটা নদীকে ফলো করার ডিসিশন করে। কিন্তু এখানে কিছু দূর যাওয়ার পর সারার মনে হয় যেন এডান তাকে জঙ্গলের আরো ভিতরে নিয়ে চলে যাচ্ছে, তাই সে এডানকে জিজ্ঞাসা করে যে সে কি এর আগে একবারও জেসের সঙ্গে দেখা করেছে, যেটাতে এডান না বলে দেয়। ফলে সারা এডানের ফোন চেক করে, যেখানে সে তার ফোনের মধ্যে জেসের ছবি দেখতে পায়। এখন এডান সারাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সারা তার কোনো কথাই শোনে না এবং তার থেকে দূরে পালাতে লাগে। এখন সারা জঙ্গলের মধ্যে একটু ভিতরের দিকে চলে যায়, যেখানে একটা ইভিল এন্টিটি তার পিছু নেয়। আগে দৌড়াতে দৌড়াতে সারা পা পিছলে একটা গাড্ডার মধ্যে পড়ে যায়। অন্যদিকে মিচি সারা ও এডানের কোনো হদিশ না পাওয়ায় সে একটা সার্চ পার্টি নিয়ে তাদের দুজনকে খুঁজতে শুরু করে। এতক্ষণে রবও সেখানে পৌঁছে গিয়েছিল, তাই সেও তাদের সঙ্গে জয়েন করে। এদিকে গর্তটির মধ্যে সারা আবার সেই মেয়েটাকে দেখতে পায় যার নাম হোসিকো ছিল। এখন হোসিকো সারাকে বলে যে সে জানে জেস কোথায় আছে। এটা বলে সে সারাকে তার সঙ্গে গর্তের মধ্যে থাকা একটা গুহার মধ্যে যেতে বলে, তাই সারা তার পিছু নেয় এবং একটা অন্ধকার জায়গায় পৌঁছে যায়, যেখানে সারা তার সামনে একটা ভয়ঙ্কর এন্টিটিকে দেখতে পায়। ফলে সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং গর্তটির মুখের কাছে ফিরে এসে সাহায্যের জন্য চিৎকার করতে লাগে। ঠিক তখনই এডান তার চিৎকার শুনে সেখানে পৌঁছে যায় এবং একটা দড়ির সাহায্যে সারাকে গর্ত থেকে বার করে বাঁচিয়ে নেয়। এরপর এডান সারাকে বলে যে কিছু দূর এগিয়ে একটা রেঞ্জার স্টেশন আছে, যেখান থেকে তারা তাদের জন্য সাহায্য ডাকতে পারবে। কিন্তু সারা এখনও এডানকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না, তাই এডান সারাকে একটা চাকু দেয় নিজেকে প্রোটেক্ট করার জন্য।
তারপর তারা দুজন মিলে জঙ্গলের মধ্যে সেই রেঞ্জার স্টেশনটাকে খুঁজতে শুরু করে। এখন কিছু দূর যাবার পর তারা একটা ভাঙা কাঠের বাড়িকে দেখতে পায়, যেটা সেই রেঞ্জার স্টেশন ছিল। এরপর তারা স্টেশনের ভিতরে যায়, কিন্তু সেখানকার রেডিওটা খারাপ থাকায় এডান সেটাকে ফিক্স করার চেষ্টা করে। ঠিক তখনই বাড়ির মধ্যে সারা একটা লক দরজাকে লক্ষ্য করে, যার অপর দিক থেকে সে জেসের গলার আওয়াজ শুনতে পায়। এখন দরজার নিচে থেকে তার কাছে একটা নোট আসে, যার মধ্যে লেখা ছিল যে এডান তাদের দুজনকেই মেরে ফেলতে চায়, তাই তার থেকে চাবি নিয়ে তাদের দুজনকে পালাতে হবে। এখন এইসব দেখার পর সারা খুব প্যানিক হয়ে যায় এবং তার কাছে থাকা ছুরি দিয়ে এডানের ওপর অ্যাটাক করে দেয়। তারপর সে তার থেকে সেই দরজার চাবিটা চায়, কিন্তু এডান তাকে সামলানোর চেষ্টা করলে তাদের মধ্যে হওয়া হাতাহাতির মধ্যে সারা এডানকে ছুরি দিয়ে স্ট্যাব করে মেরে ফেলে। এতক্ষণে সেই দরজাটাও খুলে গিয়েছিল, যার মধ্যে কেউ ছিল না। আর এই পয়েন্টে সারা রিয়েলাইজ করে যে জেসের সেই আওয়াজ ও নোটটি তার একটা হ্যালুসিনেশন ছিল, আসলে তেমন কিছুই সেখানে উপস্থিত ছিল না। এনিওয়েজ, ঘটনাটির পর সারা সেই দরজার দিকে এগিয়ে যায়, যেখানে সে আবার ছোটবেলার সেই ঘটনাকে দেখতে পায়, যখন সারার বাবা তার মাকে মেরে ফেলেছিল এবং জেস সেই ঘটনাকে দেখছিল। তাই আজ সারা জেসের চোখটাকে বন্ধ করে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। ঠিক তখনই সারার বাবার ডেড বডি জেগে ওঠে এবং সারার উপর অ্যাটাক করে দেয়। ফলে সারা সেই ছুরিটা দিয়ে তার বাবার হাত কেটে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর জঙ্গলের মধ্যে জেসের নাম ধরে ডাকতে ডাকতে এদিক ওদিক দৌড়াতে লাগে। আর ঠিক এই পয়েন্টে আমরা প্রথমবার জেসকে দেখতে পাই। এখন জেস তার বোনের গলার আওয়াজ শুনতে পেয়ে তার আওয়াজটাকে ফলো করে সেদিকে দৌড়তে লাগে। এরপর তারা দুই বোন একে অপরের সামনে চলে আসে, কিন্তু এখানে জেস সারাকে দেখতে পেয়ে ভয়ে তার থেকে দূরে পালাতে শুরু করে। তাই সারাও তার পিছু নেয়, আর এর মধ্যেই হোসিকো সারার সামনে চলে আসে। এখন হোসিকো সারাকে তার হাতের দিকে ইশারা করে, যেখানে অনেকগুলো কাটার চিহ্ন ছিল। তাই এখানে সারা রিয়েলাইজ করে যে বাড়ির মধ্যে যখন তার বাবার আত্মা তার উপর অ্যাটাক করেছিল, আসলে সেটা তার একটা হ্যালুসিনেশন ছিল, যার দরুন সারা নিজেরই হাত কেটে নিজেকেই মেরে ফেলেছে। এই মুহূর্তে বাড়ির মধ্যে আমরা সারার মৃতদেহকে দেখতে পাই, যেখানে জঙ্গলের মধ্যে মাটির নিচে থেকে অনেকগুলো হাত বার হয়ে সারাকে মাটির নিচে টেনে নিতে লাগে। এদিকে জেস দৌড়াতে দৌড়াতে জঙ্গলের একটু বাইরের দিকে চলে আসে, যেখানে তাকে রব ও বাকিরা খুঁজে পেয়ে যায়। এখন জেস রবকে সারার কথা জিজ্ঞাসা করে, তাই রব বলে যে সারা তাকে খুঁজতে জঙ্গলের মধ্যেই গিয়েছিল। আর এই পয়েন্টে জেস তার মধ্যে একটা আওয়াজকে শেষ হতে ফিল করে, যেটাতে সে রিয়েলাইজ করে যে সারা আর বেঁচে নেই। মুভিটির শেষ সিনে আমরা মিচিকে দেখি যে জঙ্গলের মধ্যে সারার আত্মাকে দেখতে পায়, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল দ্য ফরেস্ট মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঙ্গে ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন। এছাড়া প্রতি রবিবার এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আসবো নেক্সট সানডে এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, কিপ ওয়াচিং।